হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেল মেমব্রেন ট্রান্সপোর্ট সম্পর্কে। অর্থাৎ ধরো এটা একটা সেল, এটা সেলের নিউক্লিয়াস এবং এই সেলের বাইরে চারপাশে যেটা কভার করে আছে এটার নাম হচ্ছে সেল মেমব্রেন। এখন সেলের বাহির থেকে কিছু জিনিস ভেতরে আসার দরকার হয় এবং মাঝে মধ্যে ভেতর থেকে কিছু জিনিস বাইরে যাওয়ার দরকার হয়। এবং এই যে বাহির থেকে ভেতরে আসা অথবা ভেতর থেকে বাহিরে যাওয়া, এটার ক্ষেত্রে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে ভাইয়া সেল মেমব্রেনটা। অর্থাৎ এই সেল মেমব্রেনটা বাহিরের জিনিসপাতিগুলোকে ভিতরে আসতে দেয় না এবং ভিতরের জিনিসপাতিগুলোকে বের হতে দেয় না। অর্থাৎ এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তোমরা যখন সেল মেমব্রেনের ফাংশন সম্পর্কে পড়ছিলাম তখন জানছিলা যে সেল মেমব্রেন একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। কিন্তু ভাইয়া তারপরেও কিছু কিছু জিনিস কিন্তু সেল মেমব্রেন দিয়ে বের হইতে পারে অথবা ঢুকতে পারে। যেমন আমরা সবাই জানি এই সেল মেমব্রেনটা হচ্ছে ভাইয়া লিপিড দ্বারা তৈরি। যেহেতু এটা লিপিড দ্বারা তৈরি, তোমরা ইন্টার পরে আসছো যে লাইক ডিসলভ লাইক, মানে যদি সেল মেমব্রেনটা লিপিড হয় তাহলে লিপিড জাতীয় যেসব জিনিসগুলো আছে এগুলো সেল মেমব্রেনের মধ্যে দ্রবীভূত হবে। তাহলে যদি কোনো লিপিড সাবস্টেন্স থাকে তখন এটা চাইলে ভেতর থেকে বাইরে যেতে পারবে অথবা বাহির থেকেও ভেতরে যেতে পারবে কোনো রকমের বাধা ছাড়া। কেন? কারণ আমাদের সেল মেমব্রেনটাও লিপিড দ্বারা তৈরি এবং সাবস্টেন্সটাও লিপিড, যার কারণে তারা রেডিলি বাহির থেকে ভিতরে অথবা ভেতর থেকে বাহির বের হতে পারবে। কিন্তু ভাইয়া কোনো একটা যদি ওয়াটার সলিউবল সাবস্টেন্স হয় অথবা ওয়াটার হয়, ওয়াটার অথবা ওয়াটার সলিউবল সাবস্টেন্স হয়, তখন ভাইয়া চাইলে এটি বাহির থেকে ভিতরে অথবা ভেতর থেকে বাইরে বের হতে পারবে না। কেন? কারণ ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো ভাইয়া লিপিড ইনসলিউবল। ওয়াটার অথবা ওয়াটার সলিউবল সাবস্টেন্স হচ্ছে ভাইয়া লিপিড ইনসলিউবল। যেহেতু লিপিড ইনসলিউবল এবং আমাদের সেল মেমব্রেন যেহেতু লিপিড দ্বারা তৈরি, তাহলে ভাইয়া এই যে ওয়াটার অথবা ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো সরাসরি কিন্তু বাহির থেকে ভিতরে অথবা ভেতর থেকে বাইরে বের হইতে পারবে না। কিন্তু ভাইয়া ওয়াটার সলিউবল সাবস্টেন্সও কিন্তু বাইরে থেকে ভিতরে এবং ভেতর থেকে বাইরে বের হওয়ার দরকার হয়ে থাকে। তাহলে ভাই এটা কিভাবে হয়? ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলোর জন্য ভাই কিছু চ্যানেল থাকে, এই চ্যানেল দিয়ে হচ্ছে ভাই পার হতে পারে। তাহলে সেল মেমব্রেন ট্রান্সপোর্টের ডেফিনেশনটা যদি আমরা দেখি তাহলে এখানে বলা আছে যে ডিফারেন্ট সাবস্টেন্সেস আর ট্রান্সপোর্টেড থ্রু দ্য সেল মেমব্রেন ফ্রম ইনসাইড টু আউটসাইড অর ভাইস ভার্সা। অর্থাৎ বাহির থেকে ভিতরে অথবা ভেতর থেকে বাহিরে জিনিসগুলো বের হওয়াটাকে আমরা বলতেছি মেমব্রেন ট্রান্সপোর্ট। এই যে সাবস্টেন্স, এই সাবস্টেন্সগুলো ভাই লিপিড হতে পারে অথবা লিপিড সলিউবল সাবস্টেন্স হতে পারে অথবা ওয়াটার বা ওয়াটার সলিউবল সাবস্টেন্স হতে পারে। এবং এই যে ট্রান্সপোর্টটা হচ্ছে এটা কি কিসের মধ্য দিয়ে ভাইয়া? অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, অ্যাক্রস দ্য সেল মেমব্রেন হয়ে থাকতেছে। যেহেতু মেমব্রেন ট্রান্সপোর্টটা সেল মেমব্রেন দিয়ে হয় তাহলে আমাদের প্রথমে সেল মেমব্রেনের ফাংশন সম্পর্কে আরেকবার জানতে হবে। তো তাহলে এখন আমরা সেল মেমব্রেনের স্ট্রাকচার এবং ফাংশনগুলো সংক্ষিপ্ত করে দেখে নিই। তোমরা সবাই সেল ফিজিওলজির ক্লাসে পড়ে আসছো যে সেল মেমব্রেনটা হচ্ছে সাধারণত একটা লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ার যেখানে কিছু প্রোটিন থাকে এবং গ্লাইকোক্যালিক্স থাকে। তবে সেল মেমব্রেনের সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে লিপিড বাইলেয়ার। তোমরা এখানে একটা লিপিড বাইলেয়ার দেখতে পাচ্ছ। লিপিড বাইলেয়ারের মধ্যে তোমরা জানো যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফসফেট হেড এবং লিপিড টেল, যে জন্য আমরা লিপিড বাইলেয়ারটাকে ফসফোলিপিড বাইলেয়ার বলি। এবং এখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফসফেট পার্ট আর একটা হচ্ছে লিপিড পার্ট।
এখানে তোমরা ফিগার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফসফেট হেড এবং হচ্ছে লিপিড টেল। এবং যেহেতু একটা সেল মেমব্রেনে বেশিরভাগই হচ্ছে এই ফসফোলিপিড দ্বারা তৈরি, এবং এই ফসফোলিপিডটা হচ্ছে একটা লিপিড জাতীয় সাবস্টেন্স, ফসফোলিপিড। তাই শুধুমাত্র লিপিড সলিউবল সাবস্টেন্সগুলো এখান থেকে রেডিলি পাস হতে পারবে। কিন্তু যদি ওয়াটার সলিউবলগুলো পাস হতে হয় তাহলে ভাইয়া তার জন্য প্রোটিন দিয়ে পার হতে হবে। এবং তোমরা সবাই জানো যে সেল মেমব্রেনের মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন এবং আরেকটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এখানে আমরা জানলাম যে পেরিফেরাল প্রোটিন শুধুমাত্র এনজাইম হিসেবে কাজ করতে পারে, কিন্তু ইন্টিগ্রাল প্রোটিনের অনেক ফাংশন ছিল, যেমন এটা চ্যানেল হিসেবে কাজ করতে পারতো। সেমভাবে এই ইন্টিগ্রাল প্রোটিন দিয়েই হচ্ছে ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো পার হবে, আর লিপিড সলিউবল সাবস্টেন্সগুলো সরাসরি পার হয়ে যাবে সেল মেমব্রেন দিয়ে। তাহলে আমরা দেখতেছি সেল মেমব্রেন শুধুমাত্র সহজেই পারমিট দিচ্ছে কাকে, লিপিড সাবস্টেন্সগুলোকে। এই জন্য সেল মেমব্রেনটাকে আমরা বলি সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন, কারণ এটি শুধুমাত্র লিপিড সলিউবল সাবস্টেন্সগুলোকে যেহেতু পার হইতে দিচ্ছে, এজন্য সেল মেমব্রেনটাকে আমরা বলতেছি এর যে পারমিয়াবিলিটি এটা হচ্ছে কিরকম, সিলেক্টিভ। শুধুমাত্র লিপিড জাতীয় জিনিসগুলোকে সে সহজে পার হতে দিচ্ছে। এবং যদি ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো পার হতে চায় তাহলে তাকে প্রোটিন চ্যানেল অর্থাৎ ইন্টিগ্রাল প্রোটিনের সাহায্য নিতে হবে। তাহলে আমরা জানলাম যে সেল মেমব্রেন দিয়ে লিপিড জাতীয় যেসব সাবস্টেন্স আছে, লিপিড সলিউবল সাবস্টেন্স, এই লিপিড সলিউবল সাবস্টেন্সগুলো পাস হতে পারে, কেন পাস। কিন্তু যে ওয়াটার সলিউবল সাবস্টেন্স আছে, ওয়াটার সলিউবল সাবস্টেন্স ক্যান নট পাস। এবং যেগুলো হচ্ছে লার্জ মলিকিউল আছে, বড় বড় মলিকিউল, লার্জ মলিকিউল, যেমন ধরো হচ্ছে প্রোটিন, হরমোন, এই জিনিসগুলো হচ্ছে পাস হইতে পারে না। এবং এই যে ওয়াটার সলিউবল সাবস্টেন্স এবং লার্জ মলিকিউলগুলো পাস হওয়ার জন্য কিসের হেল্প নিতে হয়, ক্যান পাস বাই ক্যারিয়ার প্রোটিন বা মেমব্রেন যে প্রোটিনগুলো আছে বা ইন্টিগ্রাল প্রোটিন, এটার মাধ্যমে পার হতে পারে। মেমব্রেন প্রোটিনের কোন পার্টটা ইন্টিগ্রাল প্রোটিনটা। এখন আমরা মেমব্রেন প্রোটিন সম্পর্কে সংক্ষিপ্ত করে জেনে নিই। মেমব্রেন প্রোটিন আমরা জানি দুই রকম হতে পারে, কিছু হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন এবং কিছু হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন মানে কি যদি ইন্টিগ্রাল পার্টটা তুমি ভালো করে খেয়াল করো তাহলে তুমি একটা ওয়ার্ডের সাথে এটাকে রিলেট করতে পারবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে যে প্রোটিনটা একটা সেলের সাথে আরেকটা সেল অথবা সেলের বাহিরের সাথে কানেক্ট করে সেটাকে আমরা বলি ইন্টিগ্রাল প্রোটিন। দেখো এটা কিন্তু সেলের বাহিরের সাথে ভেতরে কানেকশন করতেছে, এজন্য এই প্রোটিনটাকে আমরা বলবো ইন্টিগ্রাল প্রোটিন। এবং পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে সেলের কোনো একটা সারফেসে থাকবে, হয়তো ভেতরের সারফেসে অথবা বাহিরের সারফেসে, এটাকে বলি আমরা পেরিফেরাল প্রোটিন। এখন ইন্টিগ্রাল প্রোটিনটা অনেকগুলো ফাংশন ছিল, এর মধ্যে ইম্পর্টেন্ট ফাংশন যদি আমি বলি, এই ইন্টিগ্রাল প্রোটিনটা ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারত এবং চ্যানেল হিসেবে কাজ করতে পারত বা পাম্প হিসেবে সে কাজ করতে পারত। এর মধ্যে ক্যারিয়ার মানে যেটা কোনো একটা সাবস্টেন্সকে ক্যারি করে সেলের বাহির থেকে ভেতরে অথবা ভেতর থেকে বাইরে নিয়ে যায়। চ্যানেল হচ্ছে যেটা কোনো একটা সাবস্টেন্সকে পার করার অর্থাৎ সেলের বাহির থেকে ভেতর অথবা ভেতর থেকে বাইরে পাস করার সুযোগ করে দেয়, সেটা হচ্ছে চ্যানেল। এখন তোমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চ্যানেল মেনলি দু রকম হতে পারে। ধরো
এটা হলো মানে একটা সেল মেমব্রেন, এবং এই সেল মেমব্রেনের মধ্যে ভাই একটা চ্যানেল আছে। এটা এমন হতে পারে যে এই চ্যানেলটা দিয়ে যখন যা ইচ্ছা তাই পার হতে পারে। তো এটা পার হতে যাচ্ছে, এটা পার হতে পারবে, কোনো সাবস্টেন্স এরকম এটাও পার হতে পারবে। কিন্তু আরেকটা চ্যানেল আছে এখানে, যেখানে একটা দারোয়ান বসে আছে ভাই। এই যে চ্যানেল সামনে একটা কি বসে আছে, দারোয়ান বসে আছে, এবং এখানে একটা গেট আছে, চ্যানেলের একটা গেট আছে। তাহলে এখানে এই সাবস্টেন্স ধরো পার হতে পারলো, কিন্তু এই সাবস্টেন্স দিয়ে পার হতে পারবে না, দারোয়ান এটাকে থামাই দেবে। তাহলে চ্যানেল ভাই দুই রকম হতে পারে, কিছু কিছু চ্যানেলের মধ্যে একটা গেট থাকে এবং গেটের মধ্যে দারোয়ান থাকে, এবং আরেকটা চ্যানেল থাকে যে চ্যানেলের মধ্যে ভাই কোনো গেটও থাকে না, কোনো দারোয়ানও থাকে না। তাহলে চ্যানেল দুই রকম হতে পারে, কিছু চ্যানেলের মধ্যে গেট থাকে যেগুলোকে আমরা বলি গেটেড চ্যানেল, এবং কিছু চ্যানেলের মধ্যে গেট থাকে না যেগুলোকে আমরা বলি নন গেটেড চ্যানেল। এখন যেগুলো হচ্ছে গেটেড চ্যানেল আছে, এই চ্যানেল দিয়ে যখন কোনো সাবস্টেন্স পার হতে পারবে, তখন কিভাবে পার হবে ভাই? গেটে কিন্তু কি আছে ভাই, দারোয়ান আছে। তখন তুমি কখন পার হতে পারবে, তো কোনো সাবস্টেন্স কখন পার হতে পারবে, যখন এই দারোয়ানটাকে খুশি করতে পারবে। এখন এদের চ্যানেলের যে দারোয়ানটা আছে ভাই, এটা দুইটা কারণে খুশি হয়। যদি তুমি এই দারোয়ানটাকে ভোল্টেজ দাও, অথবা তার পছন্দের কোনো একটা কেমিক্যাল দাও, তখনই দারোয়ানটা খুশি হবে এবং গেট ওপেন হবে। যখনই তুমি ভোল্টেজ অথবা কেমিক্যাল দিবা, তখনই হচ্ছে ভাই চ্যানেলটা ওপেন হবে। তাহলে আমরা দেখতেছি যে গেটেড চ্যানেলগুলো আছে, এগুলো দুভাবে আমরা ওপেন করতে পারি। যদি আমরা ভোল্টেজ দিই, অথবা যদি আমরা কেমিক্যাল দিই, এই কেমিক্যাল যেটাকে আমরা একটা নামে ডাকি, সেটা হচ্ছে ভাইয়া লাইগ্যান্ড। তাহলে গেটেড চ্যানেল ভাইয়া দুই রকম হতে পারে, একটা হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল, আর একটা হচ্ছে ভাইয়া কেমিক্যাল বা লাইগ্যান্ড গেটেড চ্যানেল। তাহলে আমরা মেমব্রেন প্রোটিনের দুইটা টাইপ দেখতে পাচ্ছিলাম, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনের তিনটা মেইন ফাংশন হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে, চ্যানেল হিসেবে কাজ করতে পারে, পাম্প হিসেবে কাজ করতে পারে। একটা ইম্পর্টেন্ট পাম্প যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তোমরা একটু পরে জানতে পারবা। এখন এইসবের মধ্যে আমাদের কনসার্ন হচ্ছে চ্যানেল নিয়ে। চ্যানেল হচ্ছে কি জিনিস? চ্যানেল হচ্ছে একটা সরু পথ, যেখান থেকে বিভিন্ন জিনিসপাতি ভেতর অথবা বাইরে বের হতে পারে। এখন এই চ্যানেলের বাইরে গেট থাকতে পারে, অথবা গেট নাও থাকতে পারে। যদি গেট না থাকে, তখন যে কোনো সাবস্টেন্স ইজিলি বার হতে পারবে, যেটাকে আমরা বলতেছি নন গেটেড চ্যানেল। যদি গেট থাকে, তাহলে গেটের মধ্যে একটা দারোয়ান থাকবে। এখন যখনই দারোয়ানটাকে খুশি করবে, তখন চ্যানেল থেকে সাবস্টেন্স পার হতে পারবে। এখন দারোয়ানকে খুশি করার দুটো ওয়ে, একটা হচ্ছে ভাই ভোল্টেজ দিয়ে, অথবা আর একটা হচ্ছে কেমিক্যাল দিয়ে। তাহলে গেটের চ্যানেল আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভোল্টেড গেটেড চ্যানেল, আর একটা হচ্ছে কেমিক্যাল গেটেড চ্যানেল বা লাইগ্যান্ড গেটেড চ্যানেল। তোমরা এই ফিগারটার মধ্যে ভোল্টেজ গেটেড এবং লাইগ্যান্ড গেটেড চ্যানেল দেখতে পাচ্ছ, লাইগ্যান্ড গেটেড চ্যানেল এবং ভোল্টেজ গেটেড চ্যানেল দেখতে পাচ্ছ। প্রথমে আমরা লাইগ্যান্ড গেটেড চ্যানেলের ফিগারটার দিকে একটু যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা চ্যানেল আছে, এটা একটা চ্যানেল, এটা হচ্ছে একটা চ্যানেল, একটা চ্যানেল, একটা চ্যানেল। এখন এই চ্যানেলের মধ্যে একটা রিসেপ্টর আছে, যেটা কোনো একটা স্পেসিফিক সাবস্টেন্স বা কেমিক্যালকে রিসিভ করতে পারবে। তাহলে আমরা বুঝলাম যে এই যে একটা চ্যানেল, এখানে একটা রিসেপ্টর আছে, যেটা কোনো একটা সাবস্টেন্স বা কেমিক্যালকে রিসিভ করতে পারবে। এবং যখনই এই সাবস্টেন্স বা কেমিক্যাল এখানে আসবে, তখন একটা কেমিক্যাল চেঞ্জ হবে, যার কারণে এই গেটটা ওপেন হয়ে যাবে। এবং ওপেন হলে যে সাবস্টেন্সটা ক্রস করা দরকার, এটা হচ্ছে ক্রস করবে। এখন এই যে সাবস্টেন্স বা কেমিক্যাল, এই সাবস্টেন্স বা কেমিক্যালটাকে আমরা বলি লাইগ্যান্ড। এই জন্যই এই যে কেমিক্যাল গেটেড চ্যানেল, একটা নাম ছিল লাইগ্যান্ড গেটেড চ্যানেল। তাহলে এই যে সাবস্টেন্স বা কেমিক্যাল, যেটা কোনো একটা কেমিক্যাল রিয়াকশন দেওয়ার মাধ্যমে কেমিক্যাল চেঞ্জ নিয়ে আসছিল, যার কারণে এই চ্যানেলটা খুলে গেছে, এটাকে আমরা বলতেছি লাইগ্যান্ড। এখানে তুমি যে একটা চ্যানেল দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা ক্লোরিন চ্যানেল। ধরলাম এটা একটা ক্লোরিন চ্যানেল, অর্থাৎ এই চ্যানেল দিয়ে ক্লোরিন পাস হতে পারে, এই চ্যানেল দিয়ে পাস হবে ক্লোরিন। এখন ক্লোরিন পাস হওয়ার জন্য এখানে কিন্তু একটা গেট আছে, গেটের মধ্যে দারোয়ান বসে আছে। এই দারোয়ানটা কোনো একটা কেমিক্যাল দিলে খুশি হয়, এবং এই কেমিক্যালটার নাম হচ্ছে
গাওয়া। এটা একটা নিউরো ট্রান্সমিটার। তোমরা যখন নিউরো ট্রান্সমিটার চ্যাপ্টারটা পড়বে তখন ভালো করে জিনিসটা বুঝতে পারবা। গাবা হচ্ছে একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা পাইলে ভাই দারোয়ানটা খুশি হয়েছে এবং গেটটা ওপেন হয়ে যায়, এবং গেটটা যখন ওপেন হয়ে যায় তখনই ক্লোরিনটা ঢুকতে পারে। এর পাশে তোমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে একটা সোডিয়াম চ্যানেল। সেম ভাবে এই সোডিয়াম চ্যানেলের জন্য একটা লাইগ্যান্ড আছে, এই যে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ, এটি একটা লাইগ্যান্ড। এই লাইগ্যান্ডটা এখানে যুক্ত হয়ে আছে, এবং এখানে সোডিয়াম চ্যানেলের মধ্যে যে লাইগ্যান্ডটা লাগে, অর্থাৎ দারোয়ান যে লাইগ্যান্ডটাকে পছন্দ করে, সেটা হচ্ছে গ্লুটামেট। যখনই গ্লুটামেট এই সোডিয়াম চ্যানেলের সাথে যুক্ত হয় তখনই সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। দেখতে পাচ্ছ সোডিয়াম চ্যানেলটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে, এবং সোডিয়াম কিন্তু বাহির থেকে ভেতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ সোডিয়াম কিন্তু মেমব্রেন ক্রস করতে পারতেছে চ্যানেল দিয়ে। তাহলে আশা করি তোমরা লাইগ্যান্ড গেটের চ্যানেল বুঝতে পারছো এবং লাইগ্যান্ড কি জিনিস সেটা বুঝতে পারছো। এখন আমরা দেখবো ভোল্টেজ গেটের চ্যানেল। সহজে বুঝতে পারছো, এখানে দারোয়ান যে আছে, দারোয়ানটা হচ্ছে ভোল্টেজ পেলেই খুশি হয়ে যায়। তুমি যদি কোনো একটা কারেন্টের ভোল্টেজ দিতে পারো তাকে, কারেন্টের ভোল্টেজ আমরা কিভাবে দিবে আমরা জানি সবাই, ফিজিক্সে পড়া আসে। ভোল্টেজ মানে হচ্ছে একটা আয়নিক পটেনশিয়াল বা আয়নিক গ্রেডিয়েন্ট, অর্থাৎ তুমি মেমব্রেনের বাইরে এবং ভেতরের মধ্যে যদি কোনো একটা আয়নের কনসেন্ট্রেশনের ডিফারেন্স করতে পারো তখন একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। যখন এই ভোল্টেজ ক্রিয়েট হবে তখনই এই যে চ্যানেলটা ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে হচ্ছে সাবস্টেন্স পার হতে পারবে। যেমন এখানে একটা দেখানো হয়েছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এটা হচ্ছে একটা সোডিয়াম চ্যানেল। এই সোডিয়াম চ্যানেল দিয়ে হচ্ছে সোডিয়াম পার হবে যখনই তুমি ভোল্টেজ দিবা। যখনই ভোল্টেজ দিবা তখনই এই চ্যানেলটা ওপেন হবে এবং সেখান থেকে সাবস্টেন্স পাস হবে। এতক্ষণ আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট যে জায়গা দিয়ে হয়, অর্থাৎ সেল মেমব্রেনের প্রোটিনের ফাংশনগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা আমাদের মেইন টপিক বা মেমব্রেন ট্রান্সপোর্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা মেমব্রেন ট্রান্সপোর্টের টাইপ সম্পর্কে জেনে নিই। তোমরা পাশে একটা ফিগার দেখতে পাচ্ছ। এই ফিগারের মধ্যে যে গোল করে আমি যেটা আছি চার কোণে, এটা হচ্ছে একটা সেল, এবং এটা হচ্ছে সেলের ইনসাইড, এবং এরিয়াগুলো হচ্ছে সেলের আউটসাইড। এবং এখানে তুমি দুই ধরনের সাবস্টেন্স দেখতে পাচ্ছ, কিছু হচ্ছে ব্ল্যাক সাবস্টেন্স এবং কিছু হচ্ছে গ্রিন সাবস্টেন্স। এবং তুমি দেখতে পাচ্ছ ব্ল্যাক সাবস্টেন্স হচ্ছে এখানে বেশি আছে এবং এখানে কম আছে, আর গ্রিন সাবস্টেন্সের মধ্যে এখানে আসে বেশি এবং এখানে আছে কম। এখন ধরো এই যে ব্ল্যাক সাবস্টেন্স যেটা আছে, এই সাবস্টেন্সটা বাহির থেকে ভিতরে আসার দরকার হচ্ছে, কোনো কারণে বাহির থেকে ভিতরে আসার দরকার হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বাহিরে হচ্ছে তার পরিমাণটা বেশি এবং ভেতরে হচ্ছে কম। তাহলে এই যে সাবস্টেন্সটা সেটা হচ্ছে বেশি থেকে কমের দিকে আসতেছে। যদি সেটা লিপিড সেলুলার সাবস্টেন্স হয় তাহলে সরাসরি সেল মেমব্রেন দিয়ে ক্রস করে চলে আসবে, এবং যদি ওয়াটার সেলুলার সাবস্টেন্স হয় তাহলে যে চ্যানেলগুলো আছে চ্যানেল দিয়ে হচ্ছে চলে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ সে হচ্ছে বেশি থেকে কমের দিকে যাচ্ছে। বেশি থেকে কমের দিকে গেলে কোনো সমস্যা হবে না। কেন? কারণ আমরা জানি সবসময় কোনো একটা জিনিসের ফ্লো কিন্তু বেশি থেকে কমের দিকে হয়ে থাকে, এবং এক্ষেত্রে কেউ কিন্তু কোনো বাধা দেয় না। তাহলে একটা মুভমেন্ট আমরা দেখতেছি যেটা হচ্ছে বেশি থেকে কমের দিকে হচ্ছে। এখন আমরা গ্রিন সাবস্টেন্সটার দিকে একটু খেয়াল করি। ধরো এই গ্রিন সাবস্টেন্সটা বাহির থেকে ভিতরে আসার দরকার হচ্ছে, কিন্তু বাহিরে হচ্ছে এটা পরিমাণটা কম এবং ভিতরে হচ্ছে এটা পরিমাণটা বেশি। এখন যদি এই সাবস্টেন্সটা লিপিড সলিউবল হয় তাহলে সরাসরি ক্রস করতে পারবে, এবং যদি ওয়াটার সলিউবল হয় তাহলে একটা ক্যারিয়ার প্রোটিন দিয়ে ক্রস করবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে কি সমস্যা? দেখো এখানে যে মুভমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কম থেকে বেশি এর দিকে, অর্থাৎ কম সাবস্টেন্সটা বেশির দিকে যাচ্ছে। যেখানে অলরেডি অনেকগুলো গ্রিন সাবস্টেন্স আছে ওখানে আরো বেশি গ্রিন সাবস্টেন্স যাচ্ছে। ধরো এই সব গ্রিন সাবস্টেন্স ধরো নেগেটিভ চার্জ, সবচেয়ে নেগেটিভ চার্জ,
তো নেগেটিভ চার্জ কোনো পার্টিকল, এবং ভিতরে বাইরে যা আছে তাও অবশ্যই নেগেটিভ চার্জ। এখন কোনো একটা নেগেটিভ চার্জ যেখানে কম আছে সেখান থেকে বেশি দিকে যাচ্ছে, এবং তোমরা সবাই জানো নেগেটিভকে বাইরে কি করে, বিকর্ষণ করে। তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারতেছো, যদি এই সাবস্টেন্সটা বাহির থেকে ভেতর দিকে যেতে চায় তাহলে একটা বাধার তৈরি হবে, অর্থাৎ সে কিন্তু যেতে পারবে না, তার যাওয়ার পথে একটা বাধার তৈরি হবে। এই যে বাধা তৈরি হচ্ছে, এটাকে যদি ওভারকাম করতে চাই, অর্থাৎ এই বাধাটাকে পার করেও যদি সে বাহির থেকে ভিতরে যেতে চায়, তাহলে তাকে ভাই একটা ফোর্স দিতে হবে। আর ফোর্স মানে আমরা জানি এনার্জি, অর্থাৎ তাকে অবশ্যই এনার্জি খরচ করতে হবে। তাহলে আমরা দেখলাম, যদি কোনো একটা সাবস্টেন্স বেশি থেকে কমের দিকে যায় তাহলে তার কোনো এনার্জি খরচ করতে হয় না, এখানে কোনো এনার্জি তার লাগবে না, নো এনার্জি। কিন্তু যদি কম থেকে বেশির দিকে যেতে চাই তাহলে একটা এনার্জি এর দরকার হবে, এবং যে মুভমেন্টে ভাইয়া এনার্জির দরকার হয় এই মুভমেন্টটাকে আমরা বলি ভাইয়া অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন? কারণ এখানে ভাইয়া এনার্জি ইউজ হবে, এবং তোমরা সবাই জানো এনার্জি হিসেবে এটিপি ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটিপি ইউজ হবে। আর যেখানে কোনো এনার্জির দরকার নয় ওই ট্রান্সপোর্টগুলোকে আমরা বলি পেসিভ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে সবাই জানো যে মুভমেন্ট হওয়া, কোনো একটা মলিকুলের মুভমেন্ট হওয়াটাকে আমরা বলি ট্রান্সপোর্ট। তাহলে যেখানে কোনো এনার্জি দরকার নেই সেটাকে আমরা বলতেছি পেসিভ ট্রান্সপোর্ট, এবং যেখানে এনার্জি দরকার আছে সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা যে মেমব্রেন ট্রান্সপোর্ট দুইটা ভাবে দেখতে পেলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং আরেকটা হচ্ছে পেসিভ ট্রান্সপোর্ট। এখন এখানে যে পেসিভ মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টের দিকে আমরা একটু খেয়াল করি। এই পেসিভ মুভমেন্টে সাবস্টেন্সটাও মুভ হইতে পারে, কোনো একটা সাবস্টেন্স মুভ হইতে পারে, অথবা কোনো একটা সলভেন্টও মুভ হইতে পারে। আমরা সবাই জানি যে সলিউশনের দুইটা পার্ট, সলিউশনকে তুমি দুভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে সলিউট, আরটা হচ্ছে সলভেন্ট। যদি আমি বাংলা বলে, একটা হচ্ছে দ্রব, আরটা হচ্ছে দ্রাবক। এবং তোমরা এটাও ইন্টারকেমিস্ট্রিতে পড়ে আসছো, যদি দ্রব ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ দ্রব যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সেটাকে আমরা বলি ডিফিউশন, বা বাংলা বললে ব্যাপন। এবং যদি সলভেন্টের মুভমেন্ট হয় বা দ্রাবকের মুভমেন্ট হয় তখন সেটাকে আমরা বলি অসমোসিস, এবং যেটাকে বাংলা বললে হয় অভিস্রবণ। তাহলে আমরা বেসিক মুভমেন্টটা দুরকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিফিউশন এবং আরেকটা হচ্ছে অসমোসিস। তাহলে ডিফিউশন হবে কোথায়? যেখানে সলিউটের মুভমেন্ট হবে, আর যদি সলভেন্টের মুভমেন্ট হয় তখন সেটাকে আমরা বলবো অসমোসিস। তাহলে সলিউটের মুভমেন্ট হলে ডিফিউশন এবং সলভেন্টের মুভমেন্ট হলে অসমোসিস। এখন ধরি এই জায়গার মধ্যে ডিফিউশন হচ্ছে, অর্থাৎ সাবস্টেন্স গুলো বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। কিছু কিছু সাবস্টেন্স সরাসরি সেল মেমব্রেন ক্রস করে বাইরে থেকে ভেতরে চলে আসতেছে, কিছু কিছু সাবস্টেন্স চ্যানেলের মাধ্যমে বাহির থেকে ভেতরে আসতেছে। আমরা সবাই জানি যদি লিপিড সলিবল হয় তাহলে সরাসরি সেল মেমব্রেন ক্রস করে, এবং যদি ওয়াটার সলিবল হয় তাহলে একটা চ্যানেল দিয়ে তাকে পার হইতে হয়। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা চ্যানেল। কিন্তু এমন কিছু সাবস্টেন্স আছে যারা সরাসরি ক্রস করতে পারে না এবং চ্যানেল দিয়েও ক্রস করতে পারে না, অর্থাৎ তারা নিজেরা মুভ করতে পারে না। তারা যে বাহির থেকে ভেতরের দিকে আসবে নিজেরা মুভ করে আসতে পারে না, তাদের জন্য একটা বহনকারীর দরকার হয়ে থাকে, অর্থাৎ তাদেরকে ক্যারি করে বাহির থেকে ভিতরে নিয়ে আসতে হয়। যেহেতু ক্যারি করে নিয়ে আসতে হচ্ছে, যে জিনিসটা তাদেরকে ক্যারি করে বাহির থেকে ভিতরে নিয়ে আসে তাদেরকে বলে আমরা ক্যারিয়ার প্রোটিন। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু সাবস্টেন্স সরাসরি অথবা চ্যানেলের মধ্য থেকে বাহির থেকে ভিতরে আসতে পারে, কিন্তু
কিছু কিছু সাবস্টেন্সকে বহনকারীর মাধ্যমে বাহির থেকে ভেতরে নিয়ে আসতে হয়। যে প্রক্রিয়ায় সাবস্টেন্সগুলা নিজেরাই বাহির থেকে ভিতরে চলে আসতে পারে তাদেরকে বলি আমরা ভাইয়া সিম্পল ডিফিউশন। এই প্রসেসটাকে আমরা বলি সিম্পল ডিফিউশন। এবং যে প্রক্রিয়ায় বহনকারীর দরকার হয়ে থাকে অর্থাৎ ক্যারিয়ার প্রোটিনের দরকার হয়ে থাকে ওই মুভমেন্টটাকে আমরা বলি ভাইয়া ফেসিলিটেটেড ডিফিউশন। তাহলে আমরা দেখলাম যে ডিফিউশন দুরকম হইতে পারে। একটা হচ্ছে ভাইয়া সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনের মধ্যে কোনো রকমের ক্যারিয়ার প্রোটিনের দরকার নাই, ক্যারিয়ারের দরকার নাই। কিন্তু ফেসিলিটেটেড ডিফিউশনের মধ্যে ভাইয়া ক্যারিয়ারের দরকার আছে, তাদের জন্য ক্যারিয়ার প্রয়োজন আছে। এবং আমরা দেখলাম যে সিম্পল ডিফিউশনের মধ্যে যদি সাবস্টেন্সটা লিপিড সলিবল হয় তাহলে ভাইয়া সরাসরি চলে আসতে পারে, সরাসরি নিজে নিজে চলে আসে। এবং যদি হচ্ছে ওয়াটার সলিবল সাবস্টেন্স হয় তাহলে তার জন্য একটা চ্যানেলের দরকার হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি ওয়াটার সলিবল হয় তাহলে চ্যানেলের দরকার হয়, কারণ সেল মেমব্রেনটা লিপিড হওয়ার কারণে ওয়াটার সলিবল সাবস্টেন্স গুলোকে পার হইতে দেয় না। তাহলে ওয়াটার গুলো ভাই কিভাবে আসবে? চ্যানেল দিয়ে আসবে। এখানে আমরা একটা মেমব্রেন ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি। কিভাবে মেমব্রেন ট্রান্সপোর্টটা হয়ে থাকে সেটা দেখতে পাচ্ছি। তোমরা একটু আগে জেনে আসছো এগুলো সম্পর্কে। যে মেমব্রেন ট্রান্সপোর্টটাকে আমরা দুভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। যদি এনার্জির দরকার হয় তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যদি এনার্জির দরকার না হয়, নো এনার্জি, তখন সেটাকে আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্ট। এনার্জির কেন দরকার হবে? কারণ এটা হচ্ছে উল্টো দিকে হয়, অর্থাৎ কনসেন্ট্রেশনের উল্টো দিকে হয়, অর্থাৎ কম থেকে বেশির দিকে হয়। এটা কম থেকে বেশির দিকে, এজন্যই ভাই এনার্জিটা দরকার হয়ে থাকে। এই যে প্যাসিভ ট্রান্সপোর্টটা হয় সেটা হচ্ছে বেশি থেকে কমের দিকে, বেশি থেকে কমের দিকে, এজন্য এখানে কোনো এনার্জির দরকার হয় না। এবং আমরা দেখলাম যে প্যাসিভ ট্রান্সপোর্টের দুরকম হতে পারে, ডিফিউশন এবং অসমোসিস। যদি সলিউটের মুভমেন্ট হয় তখন সেটাকে আমরা বলি ডিফিউশন, এবং যদি সলভেন্টের মুভমেন্ট হয় সেটাকে, তখন সেটাকে আমরা বলি অসমোসিস। সলিউট হচ্ছে ভাইয়া দ্রব, আর সলভেন্ট মানে হচ্ছে ভাইয়া দ্রাবক। এখন এই ডিফিউশনটা আবার দুরকম হতে পারে। যদি হচ্ছে কোন রকম কেরিয়ার পোরিন ছাড়া হয় তখন সেটাকে আমরা বলি সিম্পল ডিফিউশন। যদি কেরিয়ার পোরিন দিয়ে হয় তখন সেটাকে আমরা বলি ফেসিলিটেটেড ডিফিউশন। তাহলে সিম্পল ডিফিউশন হচ্ছে ভাইয়া সিম্পলি হয়ে যাবে নো কেরিয়ার পোরিন, কিন্তু ফেসিলিটেটেড ডিফিউশনের মধ্যে ভাইয়া কেরিয়ার প্রোটিনের দরকার আছে। এখন আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দিকে একটু দেখি। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাকে আমরা দুভাবে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে যেখানে সরাসরি অ্যাক্টিভিটি হচ্ছে এনার্জি হিসেবে কাজ করে। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে যেখানে এনার্জিটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকেই আসে, অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কারণে যে একটা কাজ হয়েছে ওইটার যে এনার্জি সেটা ইউজ করা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হয়ে থাকে। এখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা আবার দুইটা ভাগ আছে, কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট। এগুলো সম্পর্কে তোমরা পরে বিস্তারিত জানতে পারবা। এখন আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট সম্পর্কে আলোচনা করব। তাহলে এতক্ষণে আমরা জানলাম যে মেমব্রেন ট্রান্সপোর্ট মেনলি দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। আবার প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে দুই রকম, ডিফিউশন এবং অসমোসিস। এখন আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করব। প্যাসিভ ট্রান্সপোর্টের দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে সাবস্টেন্সগুলো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, অর্থাৎ যেখানে সাবস্টেন্স বেশি আছে ওখান থেকে কম সাবস্টেন্সের দিকে মুভমেন্টটা হয়। যেহেতু বেশি থেকে কমের দিকে মুভমেন্টটা হয় তাই এখানে কোনো এনার্জির দরকার হয় না, নো নিড অফ এডিশনাল এনার্জি। যেহেতু প্যাসিভ ট্রান্সপোর্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভাই হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যায় এবং কোনো এনার্জি দরকার হয় না, তাহলে অবশ্যই ডিভিশনের ক্যারেক্টারিস্টিক্সও এগুলাই হবে। এখন
আমরা সবাই জানি ডিফিউশন হচ্ছে দুরকম হতে পারে। একটা হচ্ছে ম্যাম সিম্পল ডিফিউশন এবং আরেকটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনে কোনো ক্যারিয়ার প্রোটিনের দরকার হয় না, এখানে উইথাউট ক্যারিয়ার প্রোটিন এটা হয়ে থাকে, উইথাউট ক্যারিয়ার প্রোটিন। কিন্তু ফেসিলিটেটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিনের দরকার হয়, নিড ক্যারিয়ার প্রোটিন। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে সিম্পল ডিফিউশন কিন্তু আমরা দেখছি দুইভাবে হতে পারে, সরাসরি সেল মেমব্রেন দিয়ে, সরাসরি হতে পারে, অথবা কিছু চ্যানেল দিয়ে হতে পারে। তোমরা এখানে যে একটা ফিগার আছে এখানে দেখছো যে ডিফিউশনের মধ্যে যেটা সিম্পল ডিফিউশন সেটা দুরকম হতে পারে, সরাসরি মেমব্রেনের বাহির থেকে ভেতরে, ভেতর থেকে বাহিরে ট্রান্সফার হতে পারে, এটা হচ্ছে উইথাউট এনি চ্যানেল, এবং আরেকভাবে হতে পারবে যদি চ্যানেল থাকে, চ্যানেল দিয়েও হতে পারে, এবং দুই সাবস্টেন্স দুইভাবে ট্রান্সপোর্ট হয়। তাহলে আমরা ফিগার থেকে দেখলাম যে সিম্পল ডিফিউশন দুই রকমভাবে হতে পারে, একটা হচ্ছে সেল মেমব্রেন দিয়ে এবং আরেকটা হচ্ছে চ্যানেল দিয়ে। চ্যানেল দিয়ে কাদের হইতে হবে? যেসব সাবস্টেন্স সেল মেমব্রেন দিয়ে সরাসরি যেতে পারে না। এবং তোমাদের ক্লাসের শুরুতেই বলা হয়েছে যারা লিপিড সলিউবল সাবস্টেন্স, এই লিপিড সলিউবল সাবস্টেন্স হচ্ছে সেল মেমব্রেন দিয়ে সরাসরি পার হতে পারে। এই জন্য এই যে লিপিড সলিউবল সাবস্টেন্স এরা হচ্ছে সরাসরি সেল মেমব্রেন দিয়ে পার হবে। এবং যারা হচ্ছে ওয়াটার সলিউবল সাবস্টেন্স বা ওয়াটার, এই ওয়াটার সলিউবল সাবস্টেন্স বা ওয়াটারগুলো পার হওয়ার জন্য অবশ্যই চ্যানেল রাখবে, কারণ এরা সেল মেমব্রেন দিয়ে সরাসরি ক্রস হতে পারে না। কেন পারে না? কারণ এরা লিপিড সলিউবল না, এরা হচ্ছে ওয়াটার সলিউবল এবং তেল আর পানিতে কখনো মিশে না। এই জন্য যেখান থেকে হচ্ছে লিপিড সলিউবল সাবস্টেন্স পার হতে পারে, ওখান থেকে সরাসরি ওয়াটার সলিউবল সাবস্টেন্স পার হতে পারবে না। এই জন্য তাদের জন্য কি দরকার? চ্যানেল দরকার। তাহলে এখানে যে চ্যানেলটা কাজ করে এটা একটা ওয়াটারের চ্যানেল, ওয়াটারের একটা চ্যানেল। এই ওয়াটারের চ্যানেল দিয়ে ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো পার হতে পারে, এবং ওয়াটার চ্যানেলটার একটা সুন্দর নাম আছে, তোমরা অবশ্যই শুনে আসছো, এটার নাম হচ্ছে অ্যাকুয়া পোরিন। এটার নাম হচ্ছে অ্যাকুয়া পোরিন। এই অ্যাকুয়া পোরিন দিয়ে হচ্ছে ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো ডিফিউশন হতে পারে। এবং এই নামটা মনে রাখা অনেক সহজ, যে অ্যাকুয়া সব মানে আমরা সবাই জানি হচ্ছে পানি, এবং পোরিনটার মধ্যে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, পোরিনের মধ্যে একটা পার আছে পোর। আর আমরা সবাই জানি চ্যানেলকে পোরও বলা হয়, পোর মানে হচ্ছে ছিদ্র। আর চ্যানেল মানে একটা পথ, এই পথটা সেল মেমব্রেনের অবশ্যই কি হিসেবে কাজ করতেছে? ছিদ্র। অর্থাৎ যদি সহজভাবে বলি, এই চ্যানেলটাকে পোর বলা হয়। তাহলে যে পোর দিয়ে অ্যাকুয়া বা পানি জাতীয় জিনিসপাতি যায় তাদেরকে আমরা বলতেছি অ্যাকুয়া পোরিন। এখন সিম্পল ডিফিউশনের আমরা এক্সাম্পল দেখি। এটার এক্সাম্পল কী হতে পারবে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অ্যালকোহল, এই জিনিসগুলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে মুভমেন্ট করতে পারে। ফর এক্সাম্পল ধরো এটা একটা অ্যালভিওলাই, এটা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই কি অ্যালভিওলাই হচ্ছে ইউনিট অফ লাং, অর্থাৎ ফুসফুসের এককে আমরা বলি অ্যালভিওলাই। এবং তোমরা সবাই জানো অ্যালভিওলাইয়ের চারপাশে দেখা হচ্ছে অনেকগুলো ক্যাপিলারি। ধরলাম হচ্ছে একটা ক্যাপিলারি। এখন এই ক্যাপিলারির মধ্যে দেখা হচ্ছে ব্লাড, এবং ব্লাডের সাথে মিক্স করা থাকে বিভিন্ন গ্যাস, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস।
আর এটা যে এলভিওলাই, এগুলোর মধ্যে থাকে আমরা জানি এয়ার বা বায়ু, বায়ুর মধ্যেও বিভিন্ন ধরনের গ্যাস থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস। এখন এয়ারের মধ্যে ব্যায়াম অক্সিজেন গ্যাসের পরিমাণটা বেশি থাকে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা কম থাকে। আর ব্লাডের মধ্যে, অর্থাৎ এখানে যে ব্লাডটা আসে এয়ারগুলোর চারপাশে, ওখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে এবং অক্সিজেন পরিমাণটা কম থাকে। এবং আমরা সবাই জানি যে মুভমেন্টটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে হয়, যার কারণে অক্সিজেনের হায়ার কনসেন্ট্রেশন হচ্ছে কোথায়, এয়ারে, ওখান থেকে কোথায় চলে আসবে, ব্লাডে চলে আসবে। এবং ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হচ্ছে বেশি, যার কারণে ব্লাড থেকে অ্যালভিওলারির মধ্যে ঢুকে যাবে। কিসের মাধ্যমে সিম্পল ডিফিউশনের মাধ্যমে এই মুভমেন্ট হবে। এবং এই ঘটনাটা কোথায় হতে হবে, আমাদের শ্বাস প্রশ্বাসের সময় এই ঘটনাটা ঘটে থাকে। এতক্ষণ আমরা সিম্পল ডিফিউশন এবং ফেসিলিটেটেড ডিফিউশন সম্পর্কে বিস্তারিত জানছি। এখন আমরা এদের মাঝখানের একটা পার্থক্য দেখব। এখানে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ, যেখানে সিম্পল ডিফিউশন এবং ফেসিলিটেটেড ডিফিউশনের যে রেট, এই রেটের একটা গ্রাফ দেখানো হয়েছে। যে গ্রাফের মধ্যে হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে রেট অফ ডিফিউশনের একটা রিলেশন করানো হয়েছে। অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে মেনলি কনসেন্ট্রেশন ভার্সেস রেট অফ ডিফিউশন। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর আছেন কনসেন্ট্রেশন এবং ওয়াই অক্ষ বরাবর আছেন রেট অফ ডিফিউশন। এই যে এ বরাবর আছে কনসেন্ট্রেশন এবং এ বরাবর আছে রেট অফ ডিফিউশন। একটা গ্রাফ একদম মূলবিন্দু থেকে সোজা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, স্ট্রেট লাইন হিসেবে যাচ্ছে, যেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। অর্থাৎ এই গ্রাফটা মিন করতেছে যদি তুমি কনসেন্ট্রেশন বাড়াও তাহলে রেট অফ ডিফিউশন বাড়তে থাকবে এবং এটা বাড়তেই থাকবে, কোনো লিমিট নাই। যদি তুমি কনসেন্ট্রেশন বাড়াতে থাকো তাহলে রেট অফ ডিফিউশনও বাড়তে থাকবে। কেন ধরো এটা একটা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের বাহির থেকে ভেতরে অথবা ভেতর থেকে বাইরে হচ্ছে জিনিসপাতি আদান প্রদান হবে। ধরলাম এটা হচ্ছে আউটসাইড এবং এটা হচ্ছে ইনসাইড। যদি কোনো ধরনের কেরিয়ার পোরিং ছাড়া সরাসরি হচ্ছে বাইরে থেকে ভেতরে অথবা ভেতর থেকে বাহিরে জিনিসপাতি মুভমেন্ট করে, তখন সেটাকে আমরা বলতেছি সিম্পল ডিফিউশন। এক্ষেত্রে যদি মেমব্রেনটার ক্ষেত্রফল তুমি যদি সমান ধরো, তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে তুমি যত কনসেন্ট্রেশন বাড়াতে থাকবা ততই হচ্ছে মুভমেন্ট বাড়তে থাকবে। কারণ যত এখানে ভেতরে ধরো মুভমেন্টটা হচ্ছে ভেতর থেকে বাহিরের দিকে হচ্ছে। এখন এই যে ভিতরের কনসেন্ট্রেশন তুমি কি করতেছো, বাড়াচ্ছ, তাহলে যত বাড়বা তত বেশি মুভমেন্ট হবে। কেন? কারণ তত একটা কনসেন্ট্রেশনের ডিফারেন্স তৈরি হবে। বাইরের সাথে ভেতরের একটা কনসেন্ট্রেশনের ডিফারেন্স যত বেশি হবে তত মুভমেন্টটা বেশি হতে থাকবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে যে রেট অফ ডিফিউশনটা কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতিক। ওকে, তাহলে আমরা দেখলাম সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে রেটটা হচ্ছে কনসেন্ট্রেশনের সমানুপাতিক হারে বাড়তেছে এবং এটা হচ্ছে লিমিটলেস, অর্থাৎ এটি বাড়তে আছে। কিন্তু তোমরা যদি ফেসিলিটেটেড ডিফিউশনের গ্রাফটা থেকে একটু খেয়াল করো, এটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশনের গ্রাফ। এটা কিছু দূর উপরে উঠে আবার কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ রেট আর বাড়তেছে না, একদম ফ্ল্যাট হয়ে গেছে। কেন এরকম হচ্ছে কারণ হচ্ছে আমরা জানি ফেসিলিটেটেড ডিফিউশন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কেরিয়ার প্রোটিন লাগে, কেরিয়ার প্রোটিন লাগে। এই ফিগারটার দিকে তোমরা একটু খেয়াল করো। ধরলাম এটা হচ্ছে সেল মেমব্রেন এবং এগুলো হচ্ছে কেরিয়ার প্রোটিন। এই কেরিয়ার প্রোটিন দিয়েই হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্টটা হবে, যেটা হচ্ছে এক ধরনের ফেসিলিটেটেড ডিফিউশন। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসিলিটেটেড, কারণ কেরিয়ার প্রোটিন দিয়ে হচ্ছে। এখন ধরলাম যে একটা কেরিয়ার হচ্ছে একটা মলিকিউলকে নিতে পারে, হিসাবে সুবিধার্থে আমি ধরলাম যে একটা কেরিয়ার একটা মলিকিউলকে ক্যারি করতে পারে। এবং ধরলাম এটা হচ্ছে আউটসাইড সেল এবং এটা হচ্ছে ইনসাইড সেল, এবং ধরলাম ইনসাইড সেলের মধ্যে হচ্ছে দুইটা মলিকিউল আছে এবং দুইটা মলিকিউল দুইটা যে কেরিয়ার প্রোটিন আছে এরা হচ্ছে ট্রান্সপোর্ট করে বাইরের দিকে নিয়ে যাবে। ধরলাম যে তুমি দুইটা থেকে বাড়িয়ে চারটা করলাম, তাহলে এই চারটা এখানে একটা যাবে এবং এখানে একটা যাবে। ধরলাম যে তুমি এখন
4টা থেকে বাড়ে 5টা করলাম, তাহলে বাকি যে একটা এক্সট্রা আসলো সেটা হচ্ছে ভাইয়া এখান থেকে ট্রান্সপোর্ট হবে। এখন বাড়িয়ে তুমি ধরো 6টা করলাম, কিন্তু এই যে 6 নাম্বারটা মুভ করার জন্য এর মধ্যে কিন্তু কোনো ক্যারিয়ার প্রোটিন নাই। এর মধ্যে ক্যারিয়ার প্রোটিন আছে ভাইয়া টোটাল কয়টা? 1 2 3 4 5টা ক্যারিয়ার প্রোটিন এখানে আছে। তাহলে সর্বোচ্চ 5টায় ট্রান্সপোর্ট হতে পারে, অর্থাৎ একই সময়ে প্রতি একক সময়ে কয়টা মলিকুল ট্রান্সপোর্ট হতে পারে ভাইয়া? 5টা। কেন? 5টা হয়ে গেলে সবগুলো ক্যারিয়ারই অকুপাই হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউজ হয়ে যাচ্ছে। তাহলে এক্সট্রা যতগুলোই তুমি দাও কোনো ধরনের ট্রান্সপোর্ট আর হবে না। এজন্য এখানে ভাইয়া গ্রাফটা কিছু পরে এসে ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে একটু পর্যন্ত পয়েন্টের মধ্যে হচ্ছে ভাইয়া ক্যারিয়ারগুলো কি হচ্ছে? ইউজ হচ্ছে। এবং এখানে আসে ক্যারিয়ার আর নাই, এক্সট্রা কোনো ক্যারিয়ার নাই, ফ্রি কোনো ক্যারিয়ার নাই যেটা হচ্ছে কোন সাবস্টেন্সটাকে ক্যারি করতে পারবে। এজন্য এখন এটা ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ এখন আর রেট বাড়তেছে না। ধরো এই জায়গার মধ্যে ক্যারিয়ার ছিল একটা, এখানে 2টা 3টা 4টা, তাহলে 5টা। তাহলে 5টা ইউজ হওয়ার পরে রেট যেরকম হওয়ার কথা এরকমই আছে, এর চেয়ে আর বাড়তেছে না। কেন? কারণ ক্যারিয়ার আছে আমার 5টা, এবং এই যে 5টা ক্যারিয়ার সময় যে রেটটা হয় ওই রেটটাকে আমরা বলি ভাইয়া ভি ম্যাক্স। ভি ম্যাক্স হচ্ছে ভাইয়া ম্যাক্সিমাম রেট। এখানে ভি মানে অবশ্যই ভেলোসিটি বোঝাচ্ছে। তাহলে ভি ম্যাক্সের চেয়ে বেশি বেশি রেট হইতে পারে না। কেন? কারণ ভি ম্যাক্স এমন একটা রেট যেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ক্যারিয়ার প্রোটিন ইউজ করে যে রেটটা আমি পাচ্ছি। তাহলে যেহেতু 5টার চেয়ে বেশি পরিমাণ আমার ক্যারিয়ার প্রোটিন নাই, তাহলে ভি ম্যাক্সের চেয়ে বেশি পরিমাণ রেটও থাকতে পারে না। অর্থাৎ ফেসিলিটেটেড ডিফিউশনের গ্রাফটা ভাইয়া ভি ম্যাক্স পর্যন্ত এসে শেষ। এখন যদি আমরা ফেসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে রেট এবং কনসেন্ট্রেশনের মধ্যে একটা রিলেশন আমরা দেখি, তাহলে এই রেট হচ্ছে কনসেন্ট্রেশনের একটা সমানুপাতিক। কনসেন্ট্রেশন তুমি যত বাড়াবা রেটও তত বাড়বে। কিন্তু এর রেটের একটা কি আছে ভাইয়া? লিমিট আছে। এর রেটের লিমিট হচ্ছে ভাইয়া ভি ম্যাক্স পর্যন্ত হতে পারবে। অর্থাৎ ভি ম্যাক্স পরিমাণ রেট হয়ে গেলে তখন তুমি কনসেন্ট্রেশন বাড়ালেও রেট আর বাড়বে না। তাহলে এটার হাইয়েস্ট যে রেট এটা হচ্ছে ভাইয়া ভি ম্যাক্স। কেন বাড়ে না? কারণ এই ভি ম্যাক্স হচ্ছে সবগুলো ক্যারিয়ার কি হয়ে যায়? স্যাচুরেট হয়ে যায়। সবগুলো ক্যারিয়ার ভাইয়া স্যাচুরেটেড হয়ে যায়, মানে সবগুলো ক্যারিয়ার ইউজ হয়ে যায়, আর কোনো ক্যারিয়ার বাকি থাকে না। তাহলে আশা করি তোমরা এই গ্রাফটা ভালো করে বুঝতে পারছো। এতক্ষণ আমরা ডিফিউশন এবং এর টাইপ সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব কি কি ফ্যাক্টর ডিফিউশনকে ইফেক্ট করতে পারে। ফ্যাক্টরস ইফেক্টিং ডিফিউশনস। প্রথম যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে ভাই কনসেন্ট্রেশন ডিফারেন্স। অর্থাৎ যদি এটা একটা মেমব্রেন হয়, সেল মেমব্রেন, তাহলে মেমব্রেনের দুই পাশের যে সাবস্টেন্সগুলো আছে এদের কনসেন্ট্রেশন ডিফারেন্সের উপরে ভাই ডিফিউশন ডিপেন্ড করে। তোমরা একটু আগে জানছো যে কনসেন্ট্রেশন ডিফারেন্স যত বেশি হবে ডিফিউশন রেটও তত বেশি হবে। এই গ্রাফটার মধ্যে তোমরা সেটা দেখতে পাইছো। তাহলে এখানে আমরা বলতে পারি যে কনসেন্ট্রেশন যত বেশি হবে ডিফিউশনও তত বেশি হবে। এরপর 2 নম্বরে যে ইফেক্টের কথা বলা হয়েছে ভাইয়া সেটা হচ্ছে মেমব্রেন ইলেকট্রিক পটেনশিয়াল। এটা মানে কি বোঝায় ভাইয়া? তোমরা এই ফিগারটার দিকে একটু লক্ষ্য করো। এই ফিগারটির মধ্যে এটা হচ্ছে একটা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের বাইরে কিছু সাবস্টেন্স আছে এবং সেম সাবস্টেন্স ভেতরে আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ বাহিরে যে পরিমাণ সাবস্টেন্স আছে ভেতরেও সেমই মোটামুটি সাবস্টেন্স আছে, এবং সাবস্টেন্সগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে যুক্তি অনুযায়ী ডেফিনেশন অনুযায়ী সাবস্টেন্সগুলো কিন্তু ক্রস করার কথা না, কারণ আমরা জানি কখন ডিফিউশন হবে? যখন একটা কনসেন্ট্রেশনের ডিফারেন্স তৈরি হবে। সেটাই 1 নম্বরে বলা আছে যে কনসেন্ট্রেশনের একটা ডিফারেন্স দরকার আছে, কিন্তু এখানে কোনো কনসেন্ট্রেশনের ডিফারেন্স নাই। কিন্তু তাও যদি সাবস্টেন্সগুলোর মুভমেন্ট হইতে হয় তাহলে তাও আমরা করতে পারবো। কিভাবে ভাইয়া? আমি বলছিলাম এই সাবস্টেন্সগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড। এখন ধরো আমি এই সেল মেমব্রেনের দুই পাশে একটা ব্যাটারি লাগাই দিলাম, যেখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তটা হচ্ছে সেল মেমব্রেনের ভিতরের দিকে এবং ঋণাত্মক প্রান্তটা হচ্ছে সেল মেমব্রেনের বাইরের দিকে। ধরো একটা ব্যাটারি। এখন তোমরা সবাই জানো যে পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে এবং নেগেটিভকে বিকর্ষণ করে, যার কারণে সেল মেমব্রেনের
বাহিরের দিকে যে নেগেটিভ চার্জগুলো আছে এই নেগেটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জ দ্বারা হচ্ছে বিকর্ষিত হবে, কারণ আমি ব্যাটারি ঋণাত্মক প্রান্তটাও এইদিকে যুক্ত করছি। অন্যদিকে সেল মেমব্রেনের ভিতরের দিকে যে পজিটিভ চার্জটা আছে সেটা হচ্ছে বাইরে নেগেটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করবে। তাহলে আমরা দেখতেছি সাবস্টেন্সে যেটা নেট মুভমেন্ট সেটা হচ্ছে বাহির থেকে ভিতরের দিকে হচ্ছে। এখানে দুইটা ফ্যাক্টর কাজ করতেছে, একটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ এবং আরেকটা হচ্ছে পজিটিভ নেগেটিভ আকর্ষণ। কিন্তু সাবস্টেন্সের কনসেন্ট্রেশনের উপরে কিন্তু এই ডিভিশনটা ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে সরাসরি কিসের উপরে? ইলেকট্রিক গ্রেডিয়েন্টের উপরে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এখানে কোনো ভূমিকা রাখতেছে না। যখনই আমি একটা বৃহৎ পার্থক্য দিব দুই প্রান্তের মধ্যে তখনই হচ্ছে সাবস্টেন্সটা একটা মুভমেন্ট তৈরি হচ্ছে। এটা এখানে বলা হয়েছে ভাই যে মেমব্রেন ইলেকট্রিক পটেনশিয়ালের উপরে ডিপেন্ড করে। যদি আমি একটা ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করতে পারি, অর্থাৎ আমি যদি একটা বৃহৎ পার্থক্য তৈরি করতে পারি, তখনও সাবস্টেন্সগুলো মুভমেন্ট হবে। ৩ নম্বরে যে ফ্যাক্টরটা বলা হয়েছে ভাই প্রেশার ডিফারেন্স অ্যাক্রস মেমব্রেন, অর্থাৎ মেমব্রেনের বাহিরে এবং ভিতরের মধ্যে প্রেশার ডিফারেন্স। এটা একটা আমরা ভালো এক্সাম্পল দেখতে পাই আমাদের ক্যাপিলারি লেভেলে। ধরো এটা হচ্ছে একটা ব্লাড ক্যাপিলারি। ক্যাপিলারিতে ভাই কি থাকে? ব্লাড থাকে। ব্লাডের সাথে কিছু সাবস্টেন্স মিক্স অবস্থা থাকে, যেমন গ্যাস থাকে, গ্যাস হিসেবে ধরলাম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এসব গ্যাস থাকে, সাথে কিছু নিউট্রিয়েন্টস থাকে। ক্যাপিলারির বাইরে ধরলাম এগুলো হচ্ছে সেল। এখন এই সেলের জন্য নিউট্রিয়েন্টস দরকার, এবং নিউট্রিয়েন্টস গুলো থাকা হচ্ছে কোথায়? ক্যাপিলারির ভেতরে, ব্লাডের মধ্যে। এগুলো হচ্ছে ব্লাড। এখন এই যে ক্যাপিলারির ভিতরের যে প্রেশারটা আছে, অর্থাৎ ফ্লুইডের যে প্রেশারটা আসে সেটা হচ্ছে বেশি হয়ে থাকে, অর্থাৎ এখানে প্রেশারটা বেশি। এবং ক্যাপিলারির বাইরের দিকে যে প্রেশারটা দেখেন এটা হচ্ছে ভাইয়া কম। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে সাবস্টেন্স গুলো যাবে, অর্থাৎ এই যে বিভিন্ন নিউট্রিয়েন্টস এগুলো হচ্ছে ক্যাপিলারি মেমব্রেন দিয়ে বাইরে বের হয়ে আসবে। ক্যাপিলারি থেকে ক্যাপিলারি বাইরে, অর্থাৎ সেলের বাইরে যে স্পেস গুলো আছে ইন্টারস্টিশিয়াল স্পেস, ওখানে বের হয়ে আসবে। তাহলে মুভমেন্ট যেটা হচ্ছে এটা অবশ্যই ডিভিশন। কেন? কারণ এখানে সাবস্টেন্সের মুভমেন্ট হচ্ছে এবং এখানে হেল্প করতেছে কি? প্রেশার। প্রেশার কম থেকে, তাহলে এখানে হেল্প করতেছে কি? প্রেশার। প্রেশার বেশি থেকে কমের দিকে সাবস্টেন্স গুলোর মুভমেন্ট হচ্ছে, এবং এভাবে আমাদের সেলগুলো নিউট্রিশন পেয়ে থাকে। ৪ নম্বরে যে ফ্যাক্টরটার কথা বলা হয়েছে সলিবিলিটি অফ দ্য সাবস্টেন্স। তোমরা একটু আগেই দেখছো যে যদি লিপিড সলিবল হয় তাহলে খুব সহজে জিনিসটা সেল মেমব্রেন দিয়ে ক্রস করতে পারে, কিন্তু যদি ওয়াটার সলিবল হয় তাহলে তার জন্য চ্যানেলের দরকার হয়ে থাকে, এবং কিছু কিছু সাবস্টেন্সের জন্য ক্যারিয়ার প্রোটিনেরও দরকার হয়ে থাকে। ৫ নম্বর যে ফ্যাক্টরটার কথা বলা হয়েছে সাইজ অফ দ্য মলিকিউল। মলিকুলার সাইজ যদি ছোট হয় তাহলে মুভমেন্টটা ভালো হবে, এবং সাইজ যদি বড় হয় তাহলে মুভমেন্টটা হালকা হবে। এটা কমন সেন্স। এর মধ্যে যে ৫টা ফ্যাক্টরের কথা আমি বললাম এর মধ্যে প্রথম ৩টা ফ্যাক্টর গাইডলাইনে দেওয়া আছে, কিন্তু বাকি ২টা ফ্যাক্টর কলেজ অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। তোমাদের এক এক কলেজে এক এক রকম পড়াইতে পারে, কিন্তু প্রথম ৩টা সব কলেজে অবশ্যই পড়াবে। তাহলে যদি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করে যে ডিভিশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর ইফেক্ট করে, তখন তোমাকে প্রথম ৩টা অবশ্যই আগে বলতে হবে, দেন তোমাদের কলেজে লেকচারে যে যে জিনিসগুলো পড়ে এগুলো পরের দিকে বলবা। ওকে, এতক্ষণ আমরা জেনে গেলাম যে মেমব্রেন ট্রান্সপোর্ট দুই রকম হতে পারে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্ট। আবার প্যাসিভ ট্রান্সপোর্ট দুই রকম হতে পারে, ডিফিউশন এবং অসমোসিস। এতক্ষণ আমরা ডিফিউশন সম্পর্কে জানছি, এখন আমরা জানবো অসমোসিস সম্পর্কে। একটু আগে তোমাদের বলা হয়েছে ডিফিউশন হচ্ছে সলিউটের মুভমেন্ট এবং অসমোসিস হচ্ছে সলভেন্টের মুভমেন্ট। ধরো এটা একটা পাত্র, এবং এই পাত্রটাকে আমি একটা সেমি পারমেবল মেমব্রেন দিয়ে দুটি কম্পার্টমেন্টে ভাগ করছি, একটা কম্পার্টমেন্ট একটা কম্পার্টমেন্ট, এবং দুটি কম্পার্টমেন্টের মধ্যে দুইটা সলিউশন আছে। আমরা সবাই জানো সলিউশনের মধ্যে দুটা জিনিস থাকে, সলিউট এবং সলভেন্ট। এর মধ্যে ধরলাম এটা হচ্ছে কম্পার্টমেন্ট এ এবং এটা হচ্ছে কম্পার্টমেন্ট বি, এবং এ কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন বেশি এবং বি কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন হচ্ছে
কম। তাহলে যেহেতু এটা একটা সেমি পারমেবল মেমব্রেন, তাহলে এখান থেকে অবশ্যই একটা সিলেক্টিভ পারমিয়াবিলিটি হবে, এবং এক্ষেত্রে সিলেক্টিভ পারমিয়াবিলিটি বা কিসের হবে, সলভেন্টের হবে। অর্থাৎ সলভেন্ট মুভ করবে এবং এমনভাবে মুভ করবে যাতে কনসেন্ট্রেশনটা সমান হয়, অর্থাৎ দুই কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশনটা সমান হয়। ধরলাম যে এ কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন হচ্ছে 10 মোলার এবং বি কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন হচ্ছে 6 মোলার। তাহলে সলভেন্টের মুভমেন্টটা এমনভাবে হবে যাতে এই দুই কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশনটা সমান হতে থাকে। তাহলে ভাইয়া সলভেন্টের মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিকে হবে? এটা কি এ থেকে বি এর দিকে হবে, নাকি ভাইয়া বি থেকে এর দিকে হবে? তোমাদের অবশ্যই এটাকে রাখতে হবে যে এমনভাবে মুভমেন্টটা হবে যাতে কনসেন্ট্রেশন দুটো সমান হয়, অর্থাৎ বি এর কনসেন্ট্রেশন এবং এ এর কনসেন্ট্রেশন সমান হয়। মানে এখানে তোমাকে এ কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন 10 থেকে নামিয়ে 8 আনতে হবে এবং বি এর কনসেন্ট্রেশন 6 থেকে বাড়িয়ে 8 নিয়ে আসতে হবে। তাহলে ভাই বি কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন বাড়াতে হচ্ছে এবং এ কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন কমাইতে হচ্ছে। এবং তোমরা সবাই জানো যে কনসেন্ট্রেশনের একটা সূত্র তুমি ইন্টারে পড়ে আসো, এস ইকুয়ালস টু ডব্লিউ বাই ভিএম। এখানে দেখতে পাচ্ছ যে কনসেন্ট্রেশন এস হচ্ছে ভাইয়া ভি এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি ভলিউম বেড়ে যায় তাহলে কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে আমার মুভমেন্টটার মধ্যে যেহেতু সলভেন্টের মুভমেন্ট হচ্ছে, তাহলে যেদিকে সলভেন্টটা যাবে ওইদিকে হচ্ছে ভলিউম বেরোবে এবং ভলিউম বাড়লে কনসেন্ট্রেশনটা কমে যাবে এবং আমার এক কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশনটা কমানোর দরকার। তাহলে ভাই অবশ্যই মুভমেন্টটা বি থেকে এর দিকে হবে। এক্ষেত্রে লাভ কি, যখন বি থেকে এর দিকে সলভেন্টের মুভমেন্ট হবে তখন এ ভি বাড়বে, অর্থাৎ এর ভলিউম বেড়ে যাবে। যদি হচ্ছে এর ভলিউম বেড়ে যায় তাহলে এর কনসেন্ট্রেশন কমে যাবে এবং কমে কমে 10 থেকে 8 নেমে আসবে। অন্যদিকে বি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো ভাইয়া, বি থেকে কিন্তু সলভেন্ট এর দিকে চলে আসতেছে, মানে বিতে ভলিউম কমে যাচ্ছে। যেহেতু ভলিউম কমে যাচ্ছে তাহলে কনসেন্ট্রেশন অবশ্যই কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ বিতে কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং বেড়ে 6 থেকে 8 চলে আসবে। অর্থাৎ মুভমেন্টটা 6 থেকে 8 যতক্ষণ না আসতেছে ততক্ষণই হবে। এবং এই কনসেপ্টটা তোমরা ইন্টারে খুব ভালো করে পড়ে আসো, আমি এখানে একটু হালকা করে বুঝিয়ে দিলাম। এখানে ভাইবার জন্য তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের ভাইবাতে কোয়েশ্চেন করা হবে যে এখানে মুভমেন্টটা কিসের হয় এবং কোন দিকে হয়। তোমাদের বলতে হবে ভাই এখানে মুভমেন্ট হয় কিসের, সলভেন্টের, এবং কোন দিকে হয়, যেখানে কনসেন্ট্রেশন কম সেখান থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে হয়। কিসের কনসেন্ট্রেশন ভাইয়া, সলিউশনের কনসেন্ট্রেশন। অর্থাৎ যেখানে সলিউশনটার কনসেন্ট্রেশন কম সেখানে বেশি কনসেন্ট্রেশন থেকে সলিউশন সলভেন্টের মুভমেন্টটা হয়ে থাকে। এতক্ষণে আমরা জানলাম যে মেমব্রেন ট্রান্সপোর্ট দুরকম হতে পারে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এনার্জির দরকার হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট এনার্জির দরকার হয় না। আবার প্যাসিভ ট্রান্সপোর্ট দুরকম হতে পারে, ডিফিউশন এবং অসমোসিস। ডিফিউশনের মধ্যে ভাইয়া সলিউটের মুভমেন্ট হয় এবং অসমোসিসের মাধ্যমে সলভেন্টের মুভমেন্ট হয়। আবার ডিফিউশন দুরকম হতে পারে, সিম্পল ডিফিউশন এবং ফেসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনে ভাইয়া কেরিয়ার প্রোটিনের দরকার নাই, কেরিয়ার দরকার হয় না, কিন্তু ফেসিলিটেটেড ডিফিউশনে ভাইয়া কেরিয়ারের দরকার হয়। আবার সিম্পল ডিফিউশন দুরকমভাবে হতে পারে, যদি লিপিড সলিউবল সাবস্টেন্স মুভ হয় তখন সেটা ডিরেক্টলি মেমব্রেন ক্রস করে, এবং যদি ওয়াটার সলিউবল বা ওয়াটার হয় তখন তাকে ওয়াটারের চ্যানেল দিয়ে পার হতে হয়, যে ওয়াটারের চ্যানেলটাকে আমরা বলবো অ্যাকোয়া পোরিং। তাহলে এই ক্লাসে আমরা মেনলি প্যাসিভ ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করছি। যদি তোমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অথবা কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।